ত্রিভুজ সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। তো আজকে আমরা যে উপপাদ্যটা পড়ব তার শিরোনামটা আমরা দেখে নিচ্ছি। প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তো আসলে আমরা প্রথম থেকেই বলে আসছি যে আপনি যখন একটা জ্যামিতির সমাধান করবেন তখন প্রশ্নে কি বলা আছে সেটাকে ভালোভাবে বুঝতে হবে। তো এই উপপাদ্যটা আমরা সূত্র হিসেবে অন্যান্য উপপাদ্য প্রমাণ করতে ব্যবহার করেছি ইতিপূর্বে। 3 নম্বর লেকচারেও আমরা এটা ব্যবহার করেছি। আপনারা যারা 3 নম্বর লেকচার দেখেছেন সেখানে এরকম একটা সূত্র ছিল। তো এটাকে আমরা প্রমাণ করব। তো এটাকে দুইভাবে প্রমাণ করা যায়। আমরা প্রথমভাবে শুরু করতেছি। তো দেখুন এ বি সি একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের যদি আমরা একটি বাহুকে বর্ধিত করি, যে কোনো একটি বাহুকে আমরা বিসি বাহুকে বর্ধিত করলাম, তাহলে এই যে এখানে যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বহিস্থ কোণটা কার সমান? এই যে এ এবং বি যোগ করলে, এই দুটি কোণ যোগ করলে যা হয় তার সমান। তো এই দুটি কোণ যদি যোগ করলে 60 প্লাস 60, 60 হয়, তাহলে এইটার মান হবে 120 ডিগ্রি। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রথম পদ্ধতিতে সাধারণত অঙ্কন করতে হবে, কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কন করতে হবে না। আমি প্রথম পদ্ধতিতে দেখাচ্ছি। তো দেখুন এই যে এ বি সি, এই যে বর্ধিত যে কোণ হলো সি, এখানে একটা আপনার সমান্তরাল রেখা আঁকতে হবে। এই যে এ বি এর সমান্তরাল। আমি একটা সমান্তরাল রেখা এঁকে দিচ্ছি। আপনি এখানে যে কোনো একটা ইয়া দিতে পারেন, এখানে একটা এফ দিতে পারেন বা ই দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এখন সমান্তরাল রেখা কি আমি একটু বোঝাচ্ছি। এই যে ধরুন দুটি রেখা, দুটি রেখা, এই দুটি রেখার মধ্যে যদি সমান দূরত্ব থাকে, সব সময় সমান দূরত্ব থাকে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পতিত হলে এখানে 90, এখানে 90, যদি তাদের মধ্যে সমান দূরত্ব থাকে, এখানেও যত দূরত্ব এখানেও তত দূরত্ব, তাহলে তারা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। আর সমান্তরাল যদি হয় তাহলে তাদের মধ্যে যদি একটা ছেদক থাকে, এটা একটা ছেদক, ছেদক সোজাও হতে পারে, এটাও ছেদক হতে পারে, আবার এটাও ছেদক হতে পারে। তো যদি ছেদক থাকে তাহলে সেই ছেদকের আশেপাশে অনেকগুলো কোণ উৎপন্ন হয়। সেই কোণগুলো আমরা একটু দেখব। তো আমাদের দুইটা কোণ লাগবে, মানে দুইটা কোণ দরকার পড়বে। এখানে অনেকগুলো কোণ আছে, একটা একান্তর কোণ, একটা অনুরূপ কোণ। তো লক্ষ্য করুন, একান্তর কোণ এই যে এই কোণটা এবং এই কোণটা, এরা একান্তর কোণ। দেখুন বিপরীত পাশে একান্তর কোণ বিপরীত পাশে উৎপন্ন হবে ছেদকের। আবার এই যে এই কোণটা এবং এই কোণটা, এরাও কিন্তু একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন হবে। এবার আমরা দেখাবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ ছেদকের একই পাশে উৎপন্ন হবে। দেখুন এই যে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটা এবং ওই কোণটা অনুরূপ কোণ। এবং আপনি যদি এই কোণটাকে দেখেন, এই যে এই কোণটা, আবার এই কোণটা, এরাও কিন্তু অনুরূপ কোণ। আবার আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, দেখুন এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, এরাও কিন্তু পরস্পর অনুরূপ কোণ। অনুরূপ কোণ একটা একটা কখনো অনুরূপ কোণ হয় না। অনুরূপ কোণ হওয়ার জন্য দুইটি কোণ লাগবে, মানে পরস্পর দুইটি কোণ মিলে অনুরূপ কোণ হবে। তো এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা সেটা অনুরূপ কোণ, যত অনুরূপ কোণ আছে, অনুরূপ কোণ যেহেতু দুইটা, একটা অনুরূপ কোণ আরেকটা অনুরূপ কোণের সমান, একটা একান্তর কোণ আরেকটা একান্তর কোণের সমান। এই কথাটা আপনি মনে রাখবেন, এটাই আমাদের লাগবে। আমি আবার বলছি, একটা অনুরূপ কোণ আরেকটা অনুরূপ কোণের সমান। তার মানে এই অনুরূপ কোণের মান যদি ধরুন 100 ডিগ্রি হয়, তাহলে এটার মান হবে 100 ডিগ্রি, অবশ্যই হবে। আবার আমরা একান্তর কোণ দেখেছিলাম, এইটা একান্তর কোণ, আবার এইটা, এই একান্তর কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে এই একান্তর কোণের মানও কত হবে? 60 ডিগ্রি হবে। আমি একটু হিজিবিজি করে ফেললাম, আপনারা বুঝে নিন খাতা কলমে প্র্যাকটিস করে। তো এবার আমরা প্রমাণে চলে যাব। তো লক্ষ্য করুন, আমরা চিত্রটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন এ বি রেখাটাকে একটু বাড়িয়ে দিয়েছি এবং সি এফ এই রেখাটাকে একটু বড় করে দিয়েছি বোঝার জন্য, কিন্তু আপনারা এটা বড় করবেন না। এই যে সি এফ রেখা যে নিচের দিকে বর্ধিত করা হয়েছে, এটা আপনারা দিবেন না চিত্রে, পরীক্ষার মধ্যে। এবং এ বি রেখার এই যে এই পার্টটা দিবেন না, আমরা বোঝার জন্য এখানে দিয়েছি। তো এখানে লক্ষ্য করুন, যেহেতু
এ বি এবং হচ্ছে সি এফ সমান্তরাল, আমি একটু এখানে এঁকে দেখাচ্ছি, সমান্তরাল এবং হচ্ছে এ সি তাদের ছেদক এরকম আছে, তাই তো? তো হচ্ছে তাহলে দেখুন এই যে এইটা এবং হচ্ছে এইটা, এই কোণটা কিন্তু হচ্ছে অনুরূপ কোণ পরস্পর, হ্যাঁ সরি এটা হচ্ছে একান্তর কোণ, হ্যাঁ যেহেতু ভেতরে আছে, এই যে দেখুন এই কোণটা আর হচ্ছে এই যে এই কোণটা, এরা কিন্তু হচ্ছে একান্তর কোণ, যেহেতু একান্তর কোণ তো কাজেই হচ্ছে এরা পরস্পর সমান, সেজন্য আমরা লিখেছি কোণ বিএসি, তার মানে এই কোণটা সমান কোণ এসিএফ, এই কোণটা সমান। আমরা হচ্ছে একান্তর কোণের বিষয়টা দেখলাম, এবার দেখব হচ্ছে অনুরূপ কোণের বিষয়টা। তো লক্ষ্য করুন আমি আবার চিত্র আলাদা করে চিত্র এঁকে দেখাচ্ছি। এটা ধরুন হচ্ছে একটা সমান্তরাল রেখা, এটা তাদের হচ্ছে ছেদক, হ্যাঁ এটা তাদের ছেদক। এবার লক্ষ্য করুন এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই দুটি কোণ কিন্তু পরস্পর কি কোণ? অনুরূপ কোণ, পরস্পর কি কোণ? অনুরূপ কোণ, এই জন্য হচ্ছে তারা সমান। আপনি চিত্রে লক্ষ্য করুন এ বি সি মানে এই যে এই কোণটা এবং হচ্ছে এফ সি ডি এই যে এই কোণটা, হ্যাঁ আপনি চিত্রে লক্ষ্য করুন, এই যে আমরা এঁকেছি এই চিত্রেতে হচ্ছে এরা যেহেতু অনুরূপ কাজে হচ্ছে সমান, পরস্পর সমান। আপনি এই দুটি লাইন লেখার আগে যদি সময় পান তাহলে পরীক্ষার খাতায় এভাবে লিখে নেবেন এ বি এবং সি এফ রেখা সমান্তরাল এবং এসি তাদের ছেদক, তাই তারপরে এই লাইনটা লিখবেন এবং হচ্ছে এই লাইন শেষ হওয়ার পরে এই লাইনের পূর্বে আপনি লিখবেন, আবার লিখবেন হচ্ছে আবার এ বি এবং হচ্ছে সি এফ হচ্ছে সমান্তরাল এবং বি সি তাদের ছেদক, বা এখানে লিখবেন বিডি লিখবেন, হ্যাঁ বিডি তাদের ছেদক, তাই এই কথাটা লিখবেন, আর হচ্ছে না লিখলেও চলবে। এবার দেখুন আমরা কি করেছি, এই যে এই লাইনে যেটা করেছি সেটা হচ্ছে এই যে এখানে এ সি এফ, তার মানে এই কোণটা লিখেছি এইখানে, আবার হচ্ছে এই কোণটা লিখেছি এইখানে, হ্যাঁ। তো দেখুন এই যে এ সি এফ এই কোণটার সমান কিন্তু ছিল বিএসি, আমরা একটু উল্টোপাল্টা লিখেছি, সমস্যা নেই। তার হচ্ছে প্রথম কোণটা আমি যদি এটা এক ধরি, এটাকে এক ধরতে পারবো, এটা সমান ছিল বোঝানোর জন্য। আবার হচ্ছে এফ সি ডি এই কোণটা সমান হচ্ছে এ বি সি, তার মানে এটাকে যদি আমি 2 ধরি, এটাকে আমি 2 ধরবো, হ্যাঁ 2 ধরলাম বোঝার সুবিধার জন্য। তো হচ্ছে এটা আমরা উপরের লাইন থেকে লিখেছি, যেহেতু এরা সমান এই জন্য হচ্ছে এটা আমরা লিখতে পারি। এবার হচ্ছে এই দুটি কোণ মিলে দেখুন এই যে এই দুটি কোণ মিলে কি কোণ হচ্ছে এ সি ডি, আমরা পাচ্ছি এ সি ডি, দেখুন এই যে এ সি ডি, হ্যাঁ এই দুটি কোণ যদি যোগ করে দেই তাহলে হচ্ছে আমরা পাচ্ছি এ সি ডি, আর হচ্ছে এবিসির জায়গায় এবিসি ঠিক থাকলো এবং হচ্ছে বিএসির জায়গায় বিএসসি ঠিক থাকলো। তার মানে আমাদের প্রুভড হয়ে গিয়েছে অলরেডি যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আমরা হচ্ছে এবার দেখব দ্বিতীয় পদ্ধতি। তো দেখুন এ বি সি এটা হচ্ছে একটা ত্রিভুজ, এর এ বি সি বাহুকে আমি বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। হচ্ছে এবার হচ্ছে আপনার অঙ্কন করা লাগবে না এটাতে, হ্যাঁ এবার আপনার অঙ্কন করা লাগবে না। আমি হচ্ছে এখানে কোন চিহ্নগুলোকে এ বি সি এভাবে লিখবো না। তো হচ্ছে এখন লক্ষ্য করুন এই যে হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা আমরা জানি। কাজে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে কি লিখতে পারি, কোণ এ আমরা এটা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এটা হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তো হচ্ছে আমরা আবার বলেছিলাম, দেখুন আমি এখানে দেখাচ্ছি, এই যে একটা সরলরেখা, এখানে যদি আমি একটা বিন্দু নেই তাহলে এখানে যে একটা কোণ উৎপন্ন হয় এই কোণটা হচ্ছে কি, এই কোণটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তো হচ্ছে আপনি লক্ষ্য করুন এই যে এখানে যে একটা কোণ উৎপন্ন হলো সি বিন্দুতে, এই কোণটা কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। আমরা বোঝার জন্য এই যে বহিস্থ কোণের মান ধরছি, এক্স ধরে নিচ্ছি, হ্যাঁ আপনারা লিখবেন এ সি ডি লিখবেন, হ্যাঁ আমি এক্স লিখব, আর হচ্ছে এই যে এই কোণটা এটা হচ্ছে সি কোণ, এটা আমরা লিখব। তো তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে এক্স প্লাস হচ্ছে কোণ এক্স প্লাস কি কোণ সি কত হয় 180 ডিগ্রি। কারণ হচ্ছে আমরা জানি যে এক সরল কোণ সমান কত, এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তো হচ্ছে এই কথাটাই আমরা লিখেছি। যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি এবং এক্স প্লাস কোণ সি এটাও 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস সি এটা অবশ্যই
কাজেই হচ্ছে এই কথাটাই আমরা হচ্ছে পরের লাইনে লিখব। হ্যাঁ, এইভাবে আমরা লিখতে পারি যে কোণ এক্স, দেখুন আমরা লিখেছি কোণ এক্স প্লাস কোণ সি সমান হচ্ছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি। এই কথাটা আমরা লিখিয়ে দিয়েছি, কারণ যেহেতু 180 ডিগ্রি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আমি উপরের লাইনগুলো মুছে দিচ্ছি একটু, কারণ হচ্ছে জায়গা হচ্ছে না। তো দেখুন হচ্ছে এবার আপনি এখানে কি করবেন, সমাধানের নিয়ম অনুযায়ী বা অথবা অর চিহ্ন দিতে পারেন আপনারা, বা দিয়ে। তো দেখুন এখানে সি সি দুই পাশেই কমন সি সি দুই পাশেই কমন। তো হচ্ছে আমরা যদি এই সিটা কেটে দিই, তাহলে আমাদের কি দাঁড়ায়, কোণ এক্স সমান কোণ এ প্লাস বি। কোণ এ ছিল কোনটা চিত্রে আপনার লক্ষ্য, এই যে কোণ এ, আর এই যে এটা হচ্ছে কোণ বি, আর কোণ এক্স ছিল হচ্ছে এই যে এটা হচ্ছে কোণ এক্স। তো তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল যে হচ্ছে হ্যাঁ, একটি ত্রিভুজের একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণটা কার সমান, বিপরীত অন্তস্থ যে দুইটি কোণ থাকে তাদের সমষ্টির সমান। আমরা দুইভাবে প্রমাণ করলাম, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে আপনারা এটাকে পরীক্ষার খাতায় উপস্থাপন করবেন। আর হচ্ছে আমি বেসিক্যালি আসলে আপনাদেরকে পরীক্ষার জন্য যতটা না পড়াচ্ছি, ততটা তার থেকে বেশি আমি মনে করি যে হচ্ছে জ্যামিতি একজনের জন্য বোঝা খুবই জরুরি। কারণ এর আগে আমি বলেছিলাম প্লেটো একটা একাডেমি প্রতিষ্ঠা করেছিল এবং তার দরজায় লিখে রেখেছিল যে জ্যামিতিতে যাহাদের জ্ঞান নেই তাহাদের এখানে প্রবেশ নিষেধ। তো চিন্তা করে দেখুন সে কতটা গুরুত্ব দিয়েছিল জ্যামিতির প্রতি। কারণ হচ্ছে আপনি যদি জ্যামিতি পারেন ভালো করে, তো আপনি অন্যান্য বিষয়গুলো পারবেন, আপনার ব্রেনের একটা সাইট ডেভেলপ হবে। এটাই হচ্ছে জ্যামিতির গুণ। আর আপনি জ্যামিতি, এই যে জীবনে যত জ্যামিতি পড়বেন, আপনি যদি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে যান, তাহলে কয়টা জ্যামিতি বা হচ্ছে কয়জনের জীবনে এই জ্যামিতি কাজে লাগবে? তাহলে শিক্ষা ব্যবস্থায় কেন আপনাকে জ্যামিতি পড়ানো হয়? একটাই হচ্ছে আপনার ব্রেনটাকে সমৃদ্ধ করার জন্যে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমি পড়াচ্ছি অনেক দিন ধরে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমার পড়ায়, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে, তাহলে আমাকে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হচ্ছে। আর আমাকে জানাবেন যদি কোনো ভুল থাকে, আমি চেষ্টা করব শুধরে যাওয়ার জন্যে।